নমস্কার। আজকে আমরা এসএসসি সিজিএল পরীক্ষার জন্য খুব দরকারি 10টা শব্দ নিয়ে আলোচনা করব। এমনভাবে বুঝব যাতে শব্দগুলো একেবারে মাথায় গেঁথে যায়। তো চলুন শুরু করা যাক। আমরা এই শব্দগুলোকে 4টে ভাগে ভাগ করে শিখব। এভাবে শিখলে কি হয় বলুন তো, মনে রাখতে খুব সুবিধে হয়। আমাদের প্রথম সেকশনে আমরা দেখব এমন 3টে শব্দ যা মানুষের ফিলিংস বা অনুভূতি নিয়ে কথা বলে। মানে কিছু মানুষ অন্যদের ভালোবাসে, আবার কেউ কেউ করে ঘৃণা। চলুন দেখি। প্রথম শব্দটা হলো ফিল্যান্থ্রোপিস্ট। আচ্ছা, ফিল্যান্থ্রোপিস্ট মানে কি? সোজা কথায় এমন একজন মানুষ যিনি অন্য মানুষদের ভালোবাসেন, তাদের সাহায্য করেন। একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই। এই যে ফিল শব্দটা দেখছেন, এর মানে হলো ভালোবাসা। এই রুট ওয়ার্ডটা মনে রাখলে দেখবেন এই ধরনের আরও অনেক শব্দ চেনা চেনা লাগবে। দেখুন, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন প্রথম বাক্যটায় বলা হচ্ছে যে একজন ফিল্যান্থ্রোপিস্ট গরিব বাচ্চাদের জন্য স্কুল বানাতে অনেক টাকা দান করেছেন। মানে মূল ব্যাপারটা হলো এরা মানুষের জন্য কাজ করেন, কোনো কিছু পাওয়ার আশায় নয়, একদম নিঃস্বার্থভাবে। আচ্ছা, ফিল্যান্থ্রোপিস্ট তো বুঝলাম, কিন্তু এর ঠিক উল্টোটা কি হবে? মানে যে মানুষ অন্য মানুষদের ভালোবাসার বদলে ঘৃণা করে, তাকে আমরা কি বলবো? তাকে বলা হয় মিস্যান্থ্রোপ। এই দেখুন, এখানে কি সুন্দর করে পার্থক্যটা দেখানো হয়েছে। একদিকে ফিল্যান্থ্রোপিস্ট, যিনি মানবতাকে ভালোবাসেন, আর অন্যদিকে মিস্যান্থ্রোপ, যিনি মানবতাকে ঘৃণা করেন। এখানেও একটা রুট ওয়ার্ড আছে দেখুন, মিস। এই মিস মানেই হলো ঘৃণা। তাহলে মিস্যান্থ্রোপ মানে কি দাঁড়ালো? যে মানব জাতিকে ঘৃণা করে। একেবারে ফিলের উল্টো, তাই না? একজন মিস্যান্থ্রোপ কেমন হয় তার কিছু উদাহরণ দেখুন। এরা সাধারণত একা থাকতে ভালোবাসে, যেমন পাহাড়ে গিয়ে একা থাকে, পার্টি ফাংশন একদম পছন্দ করে না। কারণ কি? কারণ তারা ভাবে যে সব মানুষই আসলে সেলফিশ বা স্বার্থপর, তাই মানুষের সঙ্গ এড়িয়ে চলে। এবার আসুন আরেকটু স্পেসিফিক হই। এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি সবাইকে নয়, শুধু মহিলাদের ঘৃণা করেন। তাকে বলা হয় মিজোজেনিস্ট। এখানেও কিন্তু ওই মিস শব্দটা আছে, যার মানে হলো ঘৃণা। তাহলে মিস্যান্থ্রোপ আর মিসোগ্যানিস্টের মধ্যে আসল পার্থক্যটা কি? খুব সোজা। মিস্যান্থ্রোপ মানে যে পুরো মানবজাতিকেই ঘৃণা করে, ছেলে মেয়ে নির্বিশেষে। আর মিসোগ্যানিস্ট মানে যে শুধু মহিলাদের ঘৃণা করে। এই পার্থক্যটা কিন্তু খুব জরুরি। বেশ, তাহলে প্রথম সেকশনটা তো হলো। এবার চলুন আমাদের পরের গ্রুপে যাই। এখানকার শব্দগুলো এমন মানুষদের নিয়ে যারা হয় খুব আত্মকেন্দ্রিক, মানে শুধু নিজেকে নিয়ে ভাবে, অথবা যাদের দেখে মনে হয় তারা একেবারে পারফেক্ট, কোনো ভুলই করতে পারে না। পরের শব্দটা হলো ইগোয়েস্ট। ইগোয়েস্ট মানে এমন একজন যার কাছে আমি আর আমার ছাড়া আর কিচ্ছু নেই। এরা খুব স্বার্থপর হয়, মানে যে কোনো পরিস্থিতিতে সবার আগে নিজের লাভটা দেখে। এখানে একটা খুব কমন কনফিউশন হয়, ইগোয়েস্ট আর ইগোটিস্ট এই দুটো শব্দকে অনেকেই গুলিয়ে ফেলে। দেখুন, ইগোয়েস্ট হলো সে যে নিজের স্বার্থের জন্য কাজ করে। ধরুন টিমের একটা কঠিন কাজ সে এড়িয়ে গেল, কারণ সে খাটতে চায় না। এটা হলো ইগোয়েস্টের কাজ। আর ইগোটিস্টকে, সে হলো যে সারাক্ষণ নিজের ব্যাপারে বড়াই করে, মানে কথা বলে। সে খালি বলবে আমি এটা পারি, আমি ওটা করেছি। তার কাজ হলো সবার অ্যাটেনশন নেওয়া। আচ্ছা, এর পরের যে শব্দটা আমরা শিখব সেটা কিন্তু মারাত্মক ইম্পর্ট্যান্ট। কেন বলছি বলুন তো? কারণ এটা এসএসসি পরীক্ষায় এখনও পর্যন্ত 14 বার এসছে। ভাবা যায়? তাই এটা খুব খুব মন দিয়ে দেখতে হবে। শব্দটা হলো ইনফ্যালিবল। ইনফ্যালিবল মানে হলো এমন কিছু বা এমন কেউ যে কোনোদিন কোনো ভুল করতে পারে না, মানে একেবারে নিখুঁত, 100% নির্ভুল। এটা কিন্তু শুধু মানুষের ক্ষেত্রেই ব্যবহার হয় না। ধরুন কোনো একটা সায়েন্টিফিক থিওরি, সেটাও ইনফ্যালিবল হতে পারে, বা একটা পুরনো ম্যাপ যেটা সবসময় ঠিক রাস্তা দেখায়, সেটাও ইনফ্যালিবল। তবে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো প্রথম উদাহরণটা, নো ওয়ান ইজ ইনফ্যালিবল। মানে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, আমরা সবাই ভুল করি। বেশ, দুটো সেকশন শেষ। আমাদের 3 নম্বর গ্রুপটা একটু অন্যরকম। এটা আমাদের নিয়ে যাবে বই আর গল্পের দুনিয়ায়। প্রথম শব্দ এলেজি। এলেজি হলো একটা খুব দুঃখের কবিতা বা গান।
সাধারণত যখন কেউ মারা যায় তার জন্য শোক প্রকাশ করে এটা লেখা হয়, অনেকটা বিলাপের মতো। এই উদাহরণটা দেখুন। একজন কবি তার বন্ধুর জন্য একটা মুভিং এলিজি লিখেছেন, যে বন্ধু যুদ্ধে মারা গেছে। এখানে মুভিং শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মানে কবিতাটা এতটাই মর্মস্পর্শী যে যে পড়ছে তার মনেও সেই দুঃখটা ছুঁয়ে যাচ্ছে। পরের শব্দটা হলো অ্যাপিলগ। আচ্ছা, আমরা তো বই পড়ি বা সিনেমা দেখি, গল্পটা যেখানে শেষ হয় তারও পরে যদি একটা ছোট্ট অংশ থাকে যেখানে দেখানো হয় যে চরিত্রদের জীবনে পরে কি হলো, ওটাকেই বলে অ্যাপিলগ। দেখুন, গল্পের একটা শুরু আছে, মিডল আছে আর শেষ আছে। এপিলগ আসে একেবারে শেষে। এটা অনেকটা গল্পের শেষে একটা বোনাস পার্টের মতো, যেখানে আমরা চরিত্রদের ভবিষ্যতের দিকে একটু উকি মারতে পারি। চলে এসেছি আমাদের শেষ সেকশনে। এখানকার শব্দগুলো বেশ পাওয়ারফুল। এগুলো আমাদের সমাজের সিস্টেম, আমাদের মনের ভয় আর কিছু অদ্ভুত মানব আচরণ নিয়ে। প্রথমেই আসছে বিউরোক্রেসি, বাংলায় আমরা যাকে বলি আমলাতন্ত্র। এটা কি? এটা হলো একটা সরকারি সিস্টেম যেখানে প্রচুর নিয়মকানুন, প্রচুর কাগজপত্র, আর তার ফলে সব কাজ হতে ভীষণ দেরি হয়। খুব জটিল একটা ব্যবস্থা। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একটা সামান্য কাজের জন্য কতগুলো স্টেপ, এই ফর্ম নাও, ওই সই করাও, ওখানে জমা দাও, মাসের পর মাস অপেক্ষা করো। এই যে লম্বা জটিল প্রসেস, এটাকে মজা করে রেড টেপ বা লাল ফিতের ফাঁসও বলা হয়। এর পরের শব্দটা একটা ভয় নিয়ে, ক্লস্ট্রোফোবিয়া। এটা হলো ছোট বন্ধ জায়গার ভয়। যেমন ধরুন, লিফটে উঠলে বা কোনো ছোট ঘরে আটকে পড়লে যদি খুব ভয় করে, দম বন্ধ হয়ে আসে, সেই অনুভূতিটাই হলো ক্লস্ট্রোফোবিয়া। আর আমাদের শেষ শব্দটা হলো ক্যানিবল। ক্যানিবল মানে নরখাদক, অর্থাৎ এমন একজন যে অন্য মানুষের মাংস খায়। আমরা হরর মুভি বা পুরনো দিনের গল্পে এদের কথা অনেক শুনেছি। তো এই 10টা শব্দ তো আমরা শিখলাম। এবার শেষ করার আগে একটা জিনিস ভাবুন তো, এই শব্দগুলোর মধ্যে কয়েকটা আমাদের ভেতরের অনুভূতি নিয়ে, তাই না? যেমন ভয়, ঘৃণা। আবার কয়েকটা বাইরের সিস্টেম নিয়ে, যেমন বিউরোক্রেসি। কিভাবে আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগৎ দুটোই ভাষার মাধ্যমে ধরা পড়ে, তাই না?